আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না। তাই রিসেন্টলি একটা রান্না করেছিলাম। ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করি। যদিও আমার অনেক ঠান্ডা লেগেছে তাই ভয়েসের জন্য আগেই সরি বলে নিচ্ছি। প্রথমে তেল দিলাম, পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি খুবই কেয়ারফুল থাকি। তাই পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার সাথে সাথে আমি পানি এড করে দিই। যেন বেরেস্তাটা কুক হওয়া বন্ধ হয়ে যায়। এরপর পানি দিয়ে যখন একটু ফুটে আসে এরপর আমি সব মসলা এড করি। আমি সব রান্নাতেই আসলে মসলা পানি দেওয়ার পরে এড করি কারণ মসলাগুলো মাঝে মাঝে পুড়ে যায় আর তখন কালো কালো খুব বাজে দেখায়। প্রথমে অনেক করে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম, এরপরে দিলাম আদা বাটা আর রসুন বাটা। ও সরি, রান্নাই তো বলিনি কি করছি, ইলিশ পোলাও করছি। আমি সবকিছু একটু শর্টকাটে করতে পছন্দ করি। অনেকে অনেক ঘন্টা ধরে রান্না করে, আমি আসলে সেটা করতে একদমই পছন্দ করি না। এরপরে শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিলাম, লবণ দিয়ে নিলাম আর চিনি দিয়ে নিলাম। একটু মিষ্টি মিষ্টি না হলে কোনো পোলাও বা কোনো রকমের বিরিয়ানি আমার কাছে ভালো লাগে না। যদিও আপনারা চাইলে যদি মিষ্টি কিছু পছন্দ না করেন বিরিয়ানিতে, আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। এরপরে মসলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম দুধ আর টক দই দিয়ে ভালো করে ফেটে। আর তারপরে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। টক দই সবসময় রান্নায় ফেটে দেওয়া উচিত, অর্থাৎ বিট করে দেওয়া উচিত, না হলে দেখা যায় ফেটে ফেটে যায় দইটা এবং দেখতে একদমই ভালো লাগে না, মুখে দানা দানা ফিল হয়। এবং এটা যদি দুধ দিয়ে একটু ফেটে দেন একদম ক্রিমের মতো একটা কনসিস্টেন্সি আসবে। আর কাজু বাদাম দিলে তেমনি ক্রিমি ভাব আসবেই। এরপরে আমি সব ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো অ্যাকচুয়ালি আমি ছোট ছোট পিস করে নিয়েছি, না হলে উল্টাতে গেলে পোলাও জাতীয় কোনো কিছু অ্যাকচুয়ালি করলে দেখা যায় ভেঙে যায়। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, বাট আমার হাতে সব সময়ই ভেঙে যায়। তাই আমি ছোট ছোট পিস করেছি যেন উল্টাতে সুবিধা হয় আর পোলাওয়ের মধ্যেও জিনিসগুলো ভেঙে না যায়। এরপরে আমি আস্তে করে কষাতে দিয়ে দিলাম একটা সাইড অলরেডি কষে গেছে। আর কষানোর শুরুতে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, তবে কাঁচামরিচগুলো আমি পুরা ফেড়ে দেইনি, যেহেতু বাচ্চারা খাবে অনেক বেশি ঝাল যেন না হয়ে যায়, আমি অল্প একটু ফেড়ে দিয়েছি। এরপরে ইলিশ মাছগুলো উল্টে দিলাম। আমি ফ্রাই প্যানে সাধারণত কখনোই খুন্তি ইউজ করি না, সবসময় কাঠের কিছু ইউজ করি, তাই মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে। তাই ছোট পিস করে নেওয়াই বেটার। তবে বাইরের যদি কোনো দাওয়াত হয়, আসলে আমরা সবাই একটু বড় বড় পিস চাই, সেক্ষেত্রে আমি অবশ্য বড়ই রাখি। এরপরে আবার আমি পিসগুলো উল্টে দিলাম আর অল্প করে পানি দিয়ে নিলাম মাছগুলো কষানোর জন্য। কারণ আপনি যতই ভালো মতো কষান না কেন, একটু পানি না দিলে কেমন যেন একটা স্মেল রয়ে যায়, আমার কাছে ফিল হয়। তবে পানিটা না দিলেও কিন্তু আসলে চলতো, কারণ আমি এতক্ষণ কষিয়েছি, মাছগুলো অলমোস্ট হয়ে গেছিল। এখন আমি আস্তে আস্তে কষানোর পানিগুলো কমিয়ে নিব। যখন তেলগুলো ঝোলের উপর উঠে যাবে, অর্থাৎ মশলার উপর উঠে যাবে, তখন আস্তে আস্তে আমি সবগুলো পিস উঠিয়ে নিব। আস্তে আস্তে সবগুলো পিস উঠিয়ে নিয়ে মশলাগুলো উঠিয়ে নিব, কারণ এইটার মধ্যেই আমি আমার পোলাওটাও রান্না করে ফেলবো। এখন ওই বাকি যে তেলটা অল্প একটু লেগেছিল এর মধ্যেই আমি পোলাওটাকে ভেজে নিব, এই জন্য আমি শুরুতে অনেক তেল দিয়েছিলাম। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ইউজ করতে পারেন, তবে আমি কেন যেন সাধারণত সরিষার তেল করলেও এই রান্নায় আমি সবসময় সয়াবিন তেল ইউজ করে থাকি। এরপরে আমি যে বাকি তেলটুকু ছিল মাছের মধ্যে ওগুলোকে ঢেলে নিলাম। ওই তেল দিয়ে আমি পোলাওটাকে রান্না করব, কারণ আমি বেশি তেল দেওয়া রান্না একদমই পছন্দ করি না। গরম মশলা দিয়েছিলাম ভাজার সময়, সব রকমের গরম মশলা। এরপরে দিয়েছি কিশমিশ, একটু জয়িত্রী আর একটু শাহি জিরা। এখানে কিন্তু জায়ফল আমরা দিব না, জায়ফল চাইলে আপনারা দিতে পারেন, কিন্তু জায়ফলের ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, তাই আমি দেই না। এরপর আমি লবণ দিয়ে নিলাম, আপনারা লবণটাও পানি দেওয়ার পরে চাইলে দিতে পারেন। এখন পালা হলো আমি যে মশলাগুলো তুলে রেখেছিলাম সেই মশলা মিলিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব। যেহেতু অন্য বিরিয়ানির মতো আমরা বেশি মাখাবো না এই বিরিয়ানিটা হওয়ার পরে, কারণ মাছের পিসগুলো একদম ভেঙে যাবে। তাই মসলা দিয়ে আমি আগেই ভালো করে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি যেন ফ্লেভার গুলো ভিতরে ঢুকে। আর এই যে এখানে আমি পানি মিক্স করছি, পানিটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে গরম করে নিয়েছিলাম। দুধ দিলাম, এরপর আবার একটু কাজু বাদাম দিলাম, দিলাম কেওড়া জল, গোলাপ জল আর ঘি। এরপরে ভালোভাবে যখন হয়ে যাবে, একটু বলক চলে আসবে, ভালো মতো ফুটতে থাকবে, আমি এটাকে ঢেকে দিব। তবে ফুটার আগে ঢাকবো না, তাতে চালগুলো ভালো করে ছড়ায় না, ভালোভাবে ফুটে না, দেখা যায় সগি হয়ে যায়। তাই আমরা ভালোভাবে একটু ফুটে গেলে এটাকে ঢেকে দিব আর মিডিয়াম আঁচে কুক করতে থাকবো। মিডিয়াম আঁচে মোটামুটি কুক হয়ে গেছে, আমি দেখছি চালটা। এখন জালটা একদম আস্তে করে দিব, একদম ধিমা করে দিব, যেটা অনেকটা দমের মতো বলতে পারেন। দমের মতো দিলে চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি আমার সব ইলিশ মাছগুলো এরপরে সাজিয়ে দিয়ে দিব। অ্যাজ ইউ ক্যান সি আমার ইলিশ মাছগুলো খুবই সুন্দর কুক হয়েছিল এদিনকে, একদমই ভাঙেনি। এবার ইলিশ মাছগুলো দিয়ে এবং মশলাগুলো দিয়ে আমি এটাকে দম দিতে দিব।
এই জায়গাটা আসলে খুব সুন্দরভাবে করতে হবে আমাদেরকে, যেন একদমই ভেঙে না যায়, নষ্ট না হয়, আর খুব তাড়াহুড়া করা যাবে না। এরপরে কাঁচামরিচ আবারও কিছু ফেরে ফেরে আমি এটার মধ্যে দিয়ে দিব, জাস্ট ফ্লেভারিং এর জন্য একটা সুন্দর ঘ্রাণ আসে। আর এভাবে ফাঁকা করে দিব, কারণ দমের সময় যদি আপনি এরকম ফাঁকা না করে দেন, নিচের চালগুলো ভালোভাবে হবে, উপরের চালগুলো আর হবে না। এরপরে আমি বেরেস্তা দিয়ে দিব অনেক বেশি করে। সরি, আমি এখন বেরেস্তা দিয়ে এই ভিডিওটা শেষ করছি, কারণ আমরা খাওয়ার সময় এত এক্সাইটেড ছিলাম, বাচ্চারা এত এক্সাইটেড ছিল যে আমি প্লেটিং এর কোনো ভিডিও করতে পারিনি। আমার কাছে মনে হলো ঘি আমার আরেকটু দেওয়া উচিত, তাই দম দেওয়ার মাঝখানে আরেকটু ঘি দিয়ে নিয়েছিলাম। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।